প্রথমেই অভিনন্দন জানাচ্ছি নিউ এজ থেকে আপনারা যারা এসছেন নিউ এজে একটা অটোমোবাইল বিজনেস নিয়ে আপনারা একটা কাভারেজ করতে চান, এর জন্য অভিনন্দন জানাচ্ছি। অটোমোবাইলের যদি শুধুমাত্র মোটরসাইকেল থেকে অটোমোবাইল কিন্তু অনেক একটা বড় সেক্টর। এই সেক্টরে যদি শুধুমাত্র মোটরসাইকেল পার্টটা ধরি তাহলে পৃথিবীতে প্রায় 5 থেকে 6 কোটি, এটা ভ্যারি করে বছর ওয়াইজ, করোনার কারণে একটু কমে এসছে, প্রায় 5 কোটির কাছাকাছি বিক্রি হয়েছে গত বছরটা যদি ধরি, তার আগে আর একটু বেশি ছিল। 5 থেকে 6 কোটি মোটরসাইকেল বিক্রি হয় পৃথিবীতে। কেউ আর দেশটাকে টার্গেট করে না, সারা দুনিয়াটাই এখন একটা দেশ। প্রথমত আমরা এই জায়গাটার মধ্যে আমরা একটু সীমাবদ্ধ রেখেছি। আমরা যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, আমরা সবচেয়ে বেশি আমাদের দেশকে নিয়ে ভাবছি। আমরা যে দুনিয়াটা এত বড় একটা বাজার, ওখানে আমার কিছু করণীয় আছে কি নাই সেটা নিয়ে ভাবছি না। তো আমি অপরচুনিটি নিয়ে যদি বলতে যাই তাহলে প্রথমেই বলবো যে করোনা যেমন কিছু নেগেটিভ জিনিস এনেছে, সেরকম কিছু পজিটিভ জিনিস এনে দিয়েছে। বাংলাদেশের জন্য, অটোমোবাইল সেক্টরের জন্য করোনা অনেক পজিটিভ জিনিস এনেছে। তার মধ্যে একটা বড় পজিটিভ জিনিস এসছে যে ইউরোপের অনেক অটোমোবাইল ফ্যাক্টরি এবং অটোমোবাইল কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারাররা, তাদের মধ্যে লেবার ক্রাইসিস দেখা দিয়েছে। যে কারণে লেবার ক্রাইসিসের কারণে ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু গত 1 মাসের মধ্যেই অনেকগুলো কোয়ারি এসছে যে দে ওয়ান্ট টু মেক কম্পোনেন্টস ফ্রম বাংলাদেশ, যেহেতু আমাদের ওয়েবসাইটটা দেখে। তো এরকম একটা অপরচুনিটি তৈরি হয়েছে বাংলাদেশে যে অটো কম্পোনেন্টস বাংলাদেশে বানানো সম্ভব এবং বানালে লেস কস্টলি হবে, ইভেন ইন কম্পেয়ার টু আদার এশিয়ান কান্ট্রিজ। তারা খালি বাংলাদেশকে পছন্দ করেনি, তাদের এই তালিকার মধ্যে থাইল্যান্ড আছে, তালিকার মধ্যে ভিয়েতনাম আছে, তালিকার মধ্যে ইন্ডিয়া আছে এবং অন্যান্য দেশগুলো আছে। কিন্তু এই কম্প্যারিজনে যখন আসছে তখন দেখা যাচ্ছে বাংলাদেশ ইজ লেস কস্টলি, বাট আর কতগুলো চাহিদা আবার বাংলাদেশ পূরণ করতে পারছে না। ওয়ান ইজ ইজ অফ ডুইং বিজনেস, এখনও পর্যন্ত বাংলাদেশের তাদের কাছে কমফোর্টেবল লেভেলে যায়নি। ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্ট ব্যাক করে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তারা পছন্দ করে, আমরা সেই অতটা ওপেননেসে আমরা এখনও পর্যন্ত যেতে পারিনি। এছাড়া আইনগত কতগুলো নীতিমালা আছে সেটাও তারা পছন্দ করছে না। তার একটা এক্সাম্পল দিই, যে মোটরসাইকেলের সিসি রেস্ট্রিকশন আছে, যে বাংলাদেশে 165 সিসির উপরে ম্যানুফ্যাকচার করা যায়, রানারকে 500 পর্যন্ত দেওয়া হয়েছে, বাট অন্য কেউ ম্যানুফ্যাকচারও করতে পারবে না, বিক্রিও করতে পারবে না। তো রেস্ট্রিক্টেড কোনো সেক্টর ডেভেলপ করতে পারে না। তো অটোমোবাইলকে একটা ব্র্যাকেটে আটকে রাখা হয়েছে, এইটা তুমি করতে পারবা আর এটা করতে পারবা না। উন্মুক্ত না করা হয় তাহলে অপরচুনিটিও উন্মুক্ত হবে না। 2 নম্বর আরেকটা হয়েছে, ইন্টারন্যাশনাল পলিটিক্সের কিছু পরিবর্তন এসছে। এক সময় হয়েছিল, এই 80-র দশক থেকে শুরু হয়েছিল, সারা বিশ্ব হয়েছিল চায়নামুখী, এবং এটা করোনা একটা কারণ, আর ইন্টারন্যাশনাল পলিটিক্সও একটা কারণ, যে চায়নাকে এত ধনী হতে দেওয়া যাবে না, ওকেও একটু আটকাও, লেট আস ডিস্ট্রিবিউট দি অপরচুনিটি টু আদার কান্ট্রিজ। তো সেটার সবচেয়ে বড় বেনিফিট নিয়ে নিয়েছে প্রথমে ভিয়েতনাম, তারপরে যদি বলেন তাহলে থাইল্যান্ড, মালয়েশিয়া, অন্যান্যরা নিয়েছে। কিন্তু বাংলাদেশ কিন্তু এই বেনিফিটটা এখনও পর্যন্ত নিতে পারেনি, কিংবা নেওয়ার জন্য চেষ্টাও হচ্ছে না। আমাদের অনেকেই চায়না থেকে শিফট করতে চাচ্ছে, কিন্তু এই শিফট করার জন্য
তার কাছে আমি আগে যাব না সে আমার কাছে আসবে। আমাদের দেশের ব্র্যান্ডিং যতক্ষণ পর্যন্ত না হবে সেই দেশে যারা ইনভেস্ট করতে চাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অপরচুনিটিটা আমরা মিস করতেই থাকব। এটা শুধুমাত্র কিছু প্রাইভেট অর্গানাইজেশন ন্যাশনাল ব্র্যান্ডিংটা করতে পারবে না, এটা সবাইকে মিলে করতে হবে। তো এই সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমি মনে করি এই অপরচুনিটিটা আমরা নিয়ে আসতে পারবো না। কতগুলো খুবই পজিটিভ ডিসিশন গভর্নমেন্ট অলরেডি নিয়েছেন, যেটা এই প্রচেষ্টার অর্ধেক কাজ হয়ে গেছে। ওয়ান ইজ দ্য ইকোনমিক জোন, এটা অ্যানাউন্স করা হয়েছে এবং কতগুলো 100টি ইকোনমিক জোন হবে, ইট ইজ অ্যানাউন্সড। এবং প্রায় আমি ঠিক এক্স্যাক্ট সংখ্যা বলতে পারবো না, তো 20-25টা তো ইজ অলমোস্ট রেডি। তো তাহলে আমাদের সেই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে এবং কান্ট্রি ওয়াইজও ইকোনমিক জোনগুলো দেওয়া হয়েছে। এছাড়া আরও আরও অনেকগুলো কাজ করেছেন যে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য, যেটা তাকে কি ট্যাক্স বেনিফিট দেওয়া হবে, তাকে ভ্যাট বেনিফিট দেওয়া হবে, সে কত তাড়াতাড়ি তার প্রফিটের টাকা সে নিয়ে যেতে পারবে। বাংলাদেশ ব্যাংক কিছু কাজ করেছেন। এইগুলো তো তাকে জানাইতে হবে যে হু ইজ দ্য অ্যাকচুয়াল পারসন লুকিং ফর শিফটিং হিজ ইনভেস্টমেন্ট ফ্রম চায়না অর নিউলি হি ওয়ান্ট টু ইনভেস্ট। ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মত, একটা সম্মিলিত প্রচেষ্টার ঠিক উপযুক্ত সময় এখন। জাস্ট কোভিড কিন্তু চলে যাচ্ছে, ভ্যাকসিন এসে গেছে, তো এটা সারা দুনিয়া থেকে উইদিন এ কোয়ার্টার 3 থেকে 6 মাসের মধ্যেই একটা কমফোর্টেবল জোনে এসে যাবে। এই অপরচুনিটিটার অ্যামাউন্টটা এত বড়, যদি আমরা শুধুমাত্র মোটরসাইকেল কম্পোনেন্টসের কথাটা চিন্তা করি, আমরা যদি অটো কম্পোনেন্টস ম্যানুফ্যাকচার করতে পারি তাহলে গার্মেন্টসকেও কিন্তু অ্যামাউন্টে ছাড়িয়ে যেতে পারি। তো এটাকে ফোকাস করাটা এখন প্রয়োজন কি প্রয়োজন না, এটা সরকারের তরফ থেকে দৃষ্টি দেওয়া উচিত। আমাদের যতটুক বলার আছে আমরা সরকারের কাছে এটা বলছি, জানাচ্ছি যে ভেন্ডার ডেভেলপমেন্ট ফর অটো ইন্ডাস্ট্রিজ এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে, যেভাবে একসময় গার্মেন্টসকে দেওয়া হয়েছে, যে কারণে এই 20 বছরে গার্মেন্টস কিন্তু এই জায়গায় এসেছে, কিংবা আরও একটু বেশি। অটো ইন্ডাস্ট্রি যারা করছেন তাদেরকে এই ভেন্ডার থেকে এই কম্পোনেন্টসগুলো নেওয়ার কোনো বাধ্যবাধকতা তৈরি করা না হয়, তাহলে অটো ইন্ডাস্ট্রিজটা কিন্তু আসলে আগাবে না। এবং সিসির যেগুলো ব্যারিয়ার আছে, সিসি ব্যারিয়ার কিংবা অন্যান্য যেগুলো ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারগুলোকে যদি তুলে না দেওয়া হয় তাহলে অটো ইন্ডাস্ট্রি আগাবে না। একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আজ থেকে তাও প্রায় 10 বছর আগে হবে, বাংলাদেশে সিট বানায় একটা কোম্পানি আছে এবং চেন বানায় একটা কোম্পানি আছে, কিছু প্লাস্টিকের আইটেম বানায় কিছু কোম্পানি আছে। তাদের কাছ থেকে অটো ইন্ডাস্ট্রিরা কিন্তু কেনে না, 2-একটা অর্গানাইজেশন কেনে আর বেশিরভাগই কেনে না। এই বাধ্যবাধকতা যদি না থাকে, সরকারের নীতিমালার যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো আগাবে না। আরও একটা জিনিস আছে, ইনভেস্টাররা যারা আসতে চাচ্ছে ওরা সরকারকে চাচ্ছে পার্টনার হিসাবে। এই ইমব্যালেন্সিং যদি তৈরি হয়, সরকার যদি বিজনেসে আসে তাহলে ব্যবসায়ীরা আবার এর থেকে সরে যাবে। সরকারের টোটালি বিজনেসের বাইরে থাকা উচিত। তাহলে যদি টোটালি না যায় বাইরে, তাহলে সবাই চাইবে সরকারের সাথে করি, কেউ চাইবে না কোনো বেসরকারির সাথে করি, কেন সরকারে করা অনেক বেনিফিট আছে। সরকারের সাথে করতে গেলে সেই বেনিফিটগুলো তারা পেয়ে যায়, তার সাথে মানে ডিউটি ট্যাক্স রিলেটেড এবং গভর্নমেন্টের কানেকশন রিলেটেড বহু কিছু জিনিস আসলেই থেকে যায়। সরকারের বিজনেস করার দরকার কি? আর যে সরকার বিজনেস যেটা সরকার করবে ওটার প্রাইভেটের ছাড়ারও তাহলে দরকার নাই। যেমন রেলওয়ে সরকার করে, প্রাইভেট তো নাই, তাহলে আমি এদের পুরোটাই নিই। ইদানিংকালে আমি যেটা দেখেছি, যারা আসতে চাচ্ছে তারা সবাই চাচ্ছে আমার পার্টনার হিসেবে সরকার থাক। এটা খুব ভালো মেসেজ না। তো এই জন্য পলিসিগত কিছু পরিবর্তন সরকারের এই মুহূর্তে জরুরি, এই অপরচুনিটিটাকে ঘরে আনার জন্য। তো আমাদের
যে পলিসিগুলো মোটরসাইকেল রিলেটেড হচ্ছে, যেহেতু অটোমোবাইল পলিসি এখনও পর্যন্ত হয়নি, এটা প্রতি বছর চেঞ্জ হচ্ছে এবং একটার সাথে একটা এমন কনফ্লিক্টিং এবং এত কনফিউজিং যে এটা ঠিক আমরাও বুঝতে পারি না। আরেকটা দ্বিধা আমাদের মধ্যে তৈরি হয়েছে যে 19-20-এ কী আসবে, 21-এ কী আসবে, ভাই কী করলে আটকে যাব, কোন করলে আগাতে পারবো, এটাও আমাদের কাছে পরিষ্কার না। পলিসি হওয়া উচিত দীর্ঘমেয়াদী, আমার হিসাবে 10 বছর মেয়াদি। যদি এটা খুব মনে হয় যে এটা বড় পিরিয়ড, 10 বছর একটা ভেরি লং পিরিয়ড, তাহলে মিনিমাম 5 বছর মেয়াদি হওয়া উচিত। 5 বছরে কোনো পরিবর্তন হবে না। একটা এক্সাম্পল দিই, বেজাতে যদি আপনি জায়গা কিনে থাকেন, জায়গা কেনা তো না, ওরা রেন্টেড জায়গা দিচ্ছে, সেটাতে ডিক্লেয়ার করা ছিল বেজার পলিসির মধ্যে যে তার এই রেন্টের উপরে কোনো ভ্যাট হবে না। কিন্তু গত বছর জুনে এনবিআর একটা সার্কুলার দিয়েছেন যে ওই রেন্টের উপরও ভ্যাট হবে। আমার মধ্যে ভয় ঢুকছে যে আগামী বছর আপনি কী চেঞ্জ পলিসিতে আনবেন, আমি কোথায় যেতে পারবো? এখন জায়গা নিয়ে যদি আমি একটা ইন্ডাস্ট্রি করে মেশিন বসায় ফেলি, তারপরে যদি আপনি পলিসি চেঞ্জ করতে থাকেন, আমি মেশিন উঠে নিয়ে যাব কোথায়? এখানে দুটো জিনিস আছে যেটা আমার কাছে মনে হয়। একটা হচ্ছে এনবিআর হচ্ছে রেভিনিউ কালেক্টর, তার কিন্তু দায়িত্ব নাই ইন্ডাস্ট্রি দেশে ডেভেলপ করছে কি করছে না, এটা দেখার দায়িত্ব তার না। আর বিডা এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ আছেন যাদের দায়িত্ব ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার। এনবিআর এবং বিডা এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির মধ্যে খুব সুন্দর একটা কোঅর্ডিনেশন দরকার। এই কোঅর্ডিনেশনটা ছাড়া এমন একটা, এখন যে রেভিনিউ কালেক্টর সে তো বেশি রেভিনিউ কালেক্ট করতেই চাইবে, এটা তো খুব স্বাভাবিক। উনি এর উপর ট্যাক্স বসাবেন, ওর উপর ভ্যাট বসাবেন, এটাই তো তার দায়িত্ব। উনি তো তার বাইরে যেতে পারবেন না। আবার ইন্ডাস্ট্রির দায়িত্ব দেশে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার। তো আপনি তো এই দুটার সাথে যতক্ষণ পর্যন্ত না কোঅর্ডিনেশন না হবে, একসাথে কাজ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সাকসেসফুল হবে না। বাহির থেকে যারা এখানে ইনভেস্টমেন্ট করেন, ওনারা কিন্তু খুব বেশি যে ইনসেন্টিভ চান তা কিন্তু না, ওনারা কতগুলো পরিবেশ চান। এই পরিবেশগুলো দেওয়াটা বেশি দরকার এবং ট্যাক্সের একটা ইনসেন্টিভ চান ওনারা, যে আমাদের উপর যেন খুব বিশাল ট্যাক্স না দেওয়া হয়। আর 2 নম্বর আমি দেখেছি ওনাদের লভ্যাংশের টাকাটা যাতে ওনারা ফেরত নিয়ে যেতে পারেন খুব সহজে, সেটার একটা ব্যবস্থা চান। এখনও পর্যন্ত কিন্তু অনেক কঠিন। হাইব্রিড কিন্তু আসলে কোনো উপকারে আসেনি, একটা উপকারে খালি এসছে, গভর্নমেন্টের ডিউটি কমাই দিয়েছে, আমি কম দামে কিনছি। কিন্তু হাইব্রিড আমাকে কিন্তু কোনো অপারেশনাল ইস্যুতে কোনো উপকার আমাকে দিচ্ছে না। তবে ইলেকট্রিক ভেহিক্যাল, এটার পলিসি নিয়েও কাজ হচ্ছে। ইলেকট্রিক ভেহিক্যালও আপনি কেন কিনবেন? আপনাকে যদি গভর্নমেন্ট দাম কমায় দেয়, তাহলে এটা তো কিন্তু গভর্নমেন্ট লস করলো, আপনাকে দিল। ইট ইজ নট দি সলিউশন। ইলেকট্রিক ভেহিক্যালটা যদি আসলে জনগণের কল্যাণে আসে, তার কম কস্ট হয়, অপারেশনাল কস্ট যদি কম হয়, পরিবেশকে এটা যদি রক্ষা করে, পরিবেশ বান্ধব হয়, তাহলে জনগণ কিনবে। এখনও পর্যন্ত কিন্তু ইলেকট্রিক ভেহিক্যাল এটা প্রমাণ করতে পারেনি, এখনও পর্যন্ত পারেনি। কস্ট ওয়াইজ ইট ইজ হাই, ইন সাম কেসেস ইট ইজ ডাবল। কোনো দেশ সাবসিডি দিচ্ছে। মানে এটার 3টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ব্যাটারি। তো দেখা গেছে যে লিথিয়াম ব্যাটারি না হলে, লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এটার পারফরমেন্স আনা যাচ্ছে না, এটা প্রমাণিত। কিন্তু লিথিয়াম ব্যাটারির দাম অনেক বেশি, যেটা মোবাইল ফোনের মধ্যে ইউজ করা হয়। সেকেন্ড প্রশ্ন আসছে এটার ব্যাটারি রিলেটেডটা বলে নিচ্ছে আগে, যে এটার ডিসপোজাল কি হবে। কোটি কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, জানেন এর ব্যাটারিটা কী করে? এটা যদি আসলেই আমাদের এই খাল বিল নদী নালার মাটির নিচে যে যাইতে থাকে এই কোটি কোটি জিনিস, তাহলে এটা কিন্তু কতটা পরিবেশ বিনষ্ট করছে আমরা কিন্তু মাথায় নিচ্ছি না। ইট হ্যাজ টু বি রিসাইকেলড। হ্যাঁ, অতএব সেটা ইলেকট্রিক মানে ব্যাটারি রিলেটেড যদি হয়, তাহলে সেটা কিন্তু করতে হবে। আর এর মূল্যটাকে কমায় নিয়েছে। এছাড়া এর মধ্যে আছে ইলেকট্রিক মোটর, সেটার
যদি কস্ট কমে আসে এবং পারফরমেন্স যদি ভালো দেয়, বেটার দেন ইঞ্জিন, তাহলেই এবং ইলেকট্রিক এই চার্জারের সাথে আছে, কুইক টাইমে এখন কিছু কিছু হাতে চার্জ করতে লাগে 6 ঘন্টা, এত সময় মানুষের হাতে নাই। কুইক চার্জার যদি আসে, এই চেঞ্জগুলো যতক্ষণ চলে আসবে তখন সেটা মানুষের কাছে অধিক গ্রহণযোগ্য হবে। লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যদি আমি প্রথমে আপনাকে বলতে চাই, আমি কোম্পানিটা যখন গঠন করলাম তখনকার সাথে এই কোম্পানির বর্তমান অবস্থার মধ্যে বিশাল একটা পরিবর্তন এসছে। কোম্পানিটা গ্রো করেছে ইন লাস্ট 20 ইয়ার্স। আমি আজ থেকে প্রায় 6-7 বছর আগে থেকে চিন্তা করা শুরু করলাম যে আমি মরে গেলে কোম্পানিটার কী হবে। তখন থেকে আমার মনের মধ্যে চিন্তা হচ্ছিল, হাউ আই ক্যান টেক সাম ডিসিশন যে আমার মৃত্যুর পরে এই ইনস্টিটিউশনটা টিকে থাকবে। আমাকে তো এটা তো প্রকৃতির নিয়মে আমাকে মরতে হবে। তো তখন আমি ঠিক করলাম যে আমি তাহলে বেটার এটা করি, আমি বেঁচে থাকতে আমি এর থেকে বেরোয় যাই, দেখি এটা চলে কি চলে না। এবং ঠিক করলাম যে এটাকে কার হাতে তুলে দিব। তো তখন ওই হিস্ট্রিগুলোর থেকে দেখেছি ওরা সবাই জনগণের হাতে তুলে দিয়েছে। তো এটার যদি টিকে থাকে, এর 10 বছর পরে কী হবে, 50 বছর পরে কী হবে, যেহেতু এটা পাবলিক লিমিটেড কোম্পানি, এটা এখন পাবলিকের হাতে, পাবলিক উইল ডিসাইড। এবং যে কারণে আমি গত 7 বছর হলো অপারেশন থেকে সরে এসেছি। আমি কোনো অপারেশনাল ইস্যু দেখি না। আমি আমার এখানে যত ধরনের কর্পোরেট প্রসেস ছিল সবগুলোকে এস্টাবলিশ করেছি। ইট ইজ এ ভেরি প্রসেস ওরিয়েন্টেড অর্গানাইজেশন এবং কর্পোরেট কালচার আমি এস্টাবলিশ করেছি। প্রতিটা শাখায় আপনি গেলে দেখতে পাবেন। তো এটাই আমার এই প্রতিষ্ঠানের পরিকল্পনা ছিল নাম্বার 1। নাম্বার 2, আমি ম্যানুফ্যাকচারিংয়ে যাব। আমি ইম্পোর্ট বেসড অর্গানাইজেশন করব না। যেখানেই যাব, যে প্রতিষ্ঠানেই যাব, যেটাই করব, আমি মনে করেছি যে এখন সময় এসছে যে জনগণ এবং দেশের উপকারে আসে না এমন প্রতিষ্ঠানের অস্তিত্ব এ দেশে থাকার কোনো প্রয়োজন নেই। আমার কাছে মনে হয়েছে যেটা আসে না ওটা রেখে কী লাভ। মানে প্রথম শুরু করেছিলাম আসলে কিন্তু টাকা রোজগার করার জন্য, যে কীভাবে নিজেকে বাঁচাবো, নিজের সংসার চলবে, নিজের পরিবারকে আমি কিভাবে রক্ষা করব, ছেলেপেলেকে লেখাপড়া করাবো। এখন ওই প্রয়োজনটা বহু আগে আসলে পূর্ণ হয়ে গেছে। মানুষ তো টাকা নিয়ে কবরে যাবে না। হোয়াট হি উইল ডু উইথ দিস মানি। মানুষের এক একটা এজে কিন্তু এক একটা স্টেজে, জীবনে এক একটা স্টেজে এক একটা রিয়েলাইজেশন আসে। আজকে আপনি যেটা ভাবছেন, আপনি কিন্তু 10 বছর পরে এটা ভাববেন না। আপনি আজকে যেটা ভাবছেন এটা কিন্তু উনি কিন্তু ভাবেন না, বিকজ অফ দ্য এজ ডিফারেন্স। নিউ এজকে নিয়ে আপনি যেটা ভাবছেন উনি কিন্তু ভাবেন না। তো এই চিন্তাধারার পরিবর্তনটাও খুব স্বাভাবিক, পরিবর্তন হতে থাকে। বয়সের পরিবর্তন হলে যেরকম হয়, 18 বছর বয়সের আপনি বলেন কি করছিলেন, আজকে কি করেন, আর এরকম আমার বয়সে আসলে কিন্তু আপনার মধ্যেও এরকম ভাবনাগুলো কিন্তু আসবে যে যদি আপনার কাছে আপনার চালানোর থেকে অতিরিক্ত অর্থ থেকে থাকে, দেন হোয়াট ইউ উইল ডু উইথ দিস মানি। তো আমি এটাকে জনগণের সম্পদে পরিণত করে দিয়েছি এবং কোনো শেয়ার হোল্ডার এটাকে অপারেশনে আসবে না সেটার ব্যবস্থাও করেছি এবং বলেছি প্রফেশনাল লোকরা এটা চালাবে এবং তারা চালাচ্ছে। এখন আমি পলিসি ম্যাটারগুলোতে আমি নিজেকে এখনও পর্যন্ত ইনভলভ রেখেছি। সরকারের সাথে যদি কোনো মিটিং করতে হয় আমি করি। এটাকে করেছি, আর কোভিড না হলে আরও কম আসতো। তো আমার হাতে 21 আর 22 2টা বছর সময় আছে টু হ্যান্ড ওভার টু দি সিইওস। পলিসি ম্যাটারও তারা দেখবে। যে ফিল্ড জানে না সে পলিসিকে আসলে করতে পারে না। আমি যেহেতু ফিল্ডের সাথে নাই, আমি যে পলিসিগুলো এখন যেটা বলছি এটার মধ্যে ভুল হয়ে যাওয়ার খুব স্বাভাবিক। তো অতএব আমি আই হ্যাভ প্ল্যান্ড টু রিটায়ার আফটার 23, বাট অ্যাজ এ চেয়ারম্যান আমি থাকব। ইনিশিয়েটিভ আসলে লিডারশিপ একজনেরই থাকে। আমি এই বিজনেস অর্গানাইজেশনটাকে দাঁড় করানোর জন্য কিছু আইডিয়া শেয়ার করলাম কিছু লোকের সাথে।
এবং অল আর এগ্রিড, এবং প্রত্যেকটা লোকের কন্ট্রিবিউশনের কারণে আজকে প্রতিষ্ঠানটা এই জায়গায় এসছে। আমি গ্রেটফুল টু আওয়ার শেয়ার হোল্ডার্স, যে যারা ফুল সাপোর্ট দিয়েছে আমাকে, আমার নেতৃত্বটাকে মেনেছে, আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। সবচেয়ে বেশি গ্রেটফুল আমাদের ভাইস চেয়ারম্যানের কাছে, বিকজ উনি কিন্তু ইনভলভ ইন দিস প্রসেস। আদার দেন চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান, অন্য শেয়ার হোল্ডাররা কিন্তু ইনভলভ ছিল না অপারেশনের সাথে। আমরা দুজন শুরু থেকেই এটাকে ইনভলভ ছিলাম ইন অপারেশন। এই কোম্পানির কিন্তু প্রপার্টির বেজ অনেক স্ট্রং করে আমি পাবলিকের হাতে দিয়েছি। আমি মরে গেলে যেন কোনো পাবলিক না বলতে পারে যে তাদেরকে আমি ক্ষতির মুখে ঠেলে দিয়ে গেছি। আমাদের যে ফিউচার প্ল্যানগুলো আছে, আমরা মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করব, এক্সপোর্ট করব, আমরা থ্রি হুইলার ম্যানুফ্যাকচার করব, এক্সপোর্ট করব, এবং বলেছি যে আপনাকে যে আমরা যা কিছুই করব সেটাকে আমরা এক্সপোর্ট করব, ম্যানুফ্যাকচার করব। প্রথমে ট্রেডিং করতে পারি একটু বোঝার জন্য, তারপর এটাকে ম্যানুফ্যাকচার করব এবং এটাকে এক্সপোর্ট করব। অর্গানাইজেশনকে ফার্দার গ্রো করার সব রাস্তা আমি বন্ধ করে দিতে চাই না। অর্গানাইজেশনকে গ্রো করতে হবে। অর্গানাইজেশন যে গ্রো না করে টিকে থাকতে পারবে না। এটা একটা নদীর স্রোতের মতন জিনিস। একটা বিজনেস অর্গানাইজেশন নদীর যে চলমান স্রোত তার সাথে তুলনা করতে হবে, এবং ওইখানে আমরা একটা নৌকা নিয়ে আছি। আমি নৌকাটাকে যদি থামায় রাখি, এটা আস্তে করে ঠেলে নিয়ে যেয়ে সাগরে ফেলে দিবে। আমাকে বৈঠা বইতে হবে। বৈঠা যদি আমি না বই, সেই শক্তিটাকে যদি আমি ইউজ না করি, একটা অর্গানাইজেশনের শক্তির মধ্যে ক্যাপিটাল একটা পার্ট, হিউম্যান রিসোর্স একটা পার্ট, এরকম অনেকগুলো শক্তি আছে। এই শক্তিগুলোকে যদি আমি বৃদ্ধি করতে না পারি, আমার যদি ডেভেলপমেন্ট করতে যদি আমি না পারি, এর জন্য যদি অর্থ আমি না রাখি, না ব্যয় করি, তাহলে আমি পিছিয়ে যাব। আমাদের এখনও পর্যন্ত 80% গ্রুপের টোটাল টার্নওভারের 80% আসে রানার অটোমোবাইলস এবং রানার মোটরসের আন্ডারে। এই যে দুইটা কোম্পানি, রানার অটোমোবাইলস, রানার মোটরসের 61% শেয়ার হোল্ড করে। অতএব এই দুইটাই ইয়েতেই শেয়ার মার্কেটে চলে গেলে বলতে পারেন এটা একটা গ্রুপ হয়ে গেছে। আর আদার দেন অন্য অর্গানাইজেশন ছোট ছোট, এগুলোকে যদি কোনো দিন চেষ্টা করে যাচ্ছি অটোমোবাইলের মতন যদি বড় করতে পারি, এগুলোকে পাবলিকে ছেড়ে দেব। এই কমার্শিয়াল ভেহিকেল, হ্যাঁ, ওই যে বললাম বিজয় অ্যাপ্লাই করেছি, ওখানে এটা ওদের সাথে একদম এগ্রিমেন্ট হয়ে গেছে। আমরা 3টা ফেজে যাব। প্রথমে অ্যাসেম্বলি, তারপরে পার্টলি ম্যানুফ্যাকচারিং, তারপরে ম্যানুফ্যাকচারিং আইসারের সাথে। এটা আইসারের সাথে আজ থেকে 2 বছর আগে হয়েছে। ইয়াং জেনারেশনের জন্য কিছু কথা বলতে চাই, যে যারা ইয়াং আমাদের দেশের, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। তো তাদেরকে একটা মেসেজ দিতে চাই, যদি তারা ওয়েলথের কথা বলে, যে সে ওয়েলথ আর্ন করতে চায়, সে ওয়েলদি হতে চায়, তাহলে বিজনেস হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ প্রফেশন। হোয়াই? বিকজ 90% অফ দি টোটাল ওয়েলথ অফ দি ওয়ার্ল্ড বিজনেস অর্গানাইজেশনদের হাতে আছে। আমি বলছি ওয়েলদি এই কারণে হবে যে ওয়েলথ যখন কারো কাছে আসে, তার নিজের প্রয়োজন যখন ফুরায় যায়, তখন সে সোসাইটির কারণে ওয়েলথটাকে ইউজ করার মেন্টালিটিটা গ্রো করে এবং ইউজ করতে শুরু করে। যার কাছে ওয়েলথ নাই, সে সমাজের উন্নয়নের জন্য কোনো কাজ করতে পারবে না। সেকেন্ড মেসেজ হচ্ছে যে তারা যদি নিজেদেরকে ডিসিপ্লিনের মধ্যে না আনে, যেটাকে আমরা সোশ্যাল ডিসিপ্লিন বলি, এর মধ্যে যদি না আনতে পারে, সেই ডিসিপ্লিনের মধ্যে না আনলে তাদের ওয়েলদি হয়েও লাভ নেই এবং সোসাইটিকে কোনো কন্ট্রিবিউট করার কোনো স্কোপ তৈরি হবে না। তাহলে তাদেরকে অবশ্যই তার পার্সোনাল লাইফে একটা ডিসিপ্লিন আনতে হবে। এটা যদি আনতে পারে এবং সে নিজেকে যদি একজন এন্টারপ্রেনার করার জন্য চেষ্টা করতে পারে, সবাই এন্টারপ্রেনার হবে না, তবে যারা চেষ্টা করবে তারা দেশের জন্য, সমাজের জন্য কন্ট্রিবিউট করতে পারবে।